দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমরা ক্লাসগুলো করছো। আজকের আলোচনা নাইট্রোজেনের কিছু অস্বাভাবিক আচরণ। আসলে নাইট্রোজেনের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি, তো এ কারণেই এই গ্রুপের এই মৌলটি যথেষ্ট বলবো না, বেশ কিছু অস্বাভাবিক যৌগ উৎপন্ন করতে পারে বা অস্বাভাবিক রাসায়নিক বিক্রিয়া করে, সেগুলো নিয়েই আজকের আলোচনা। তাহলে এসো আমরা শুরু করি। দেখো, নাইট্রোজেনের অস্বাভাবিক কারণের যদি আলোচনা করতে হয় তাহলে প্রথমেই বলতে হবে, দেখো প্রথমে যেটা বলবো, নাইট্রোজেন আসলে আকারে ছোট। নাইট্রোজেন এদের যে গ্রুপ, সেই গ্রুপের মধ্যে দেখো সবচেয়ে ক্ষুদ্রতম একটা এলিমেন্ট। এখন এই এলিমেন্ট যদি খুব ছোট হয় তাহলে কি হয় জানো, এদের যখন বন্ডিং হচ্ছে, এই বন্ডিং এর সময় এর যে ইলেকট্রন ডেনসিটি এদের মধ্যে রিপালশন হয়, ম্যাক্সিমাম রিপালশন হয়। এটা একটা কারণ। আবার দেখো, আকারে ছোট হওয়ার আরেকটা সুবিধাও আছে। রিপালশন যেমন বেশি, তেমন দেখো এখানে ওভারল্যাপিং জোন, এখানে ওভারল্যাপিংটা অনেক স্ট্রং হয় আকারে ছোট হওয়ার কারণে, কারণ দূরত্বটা বেশি, এই কম, দুটো নাইট্রোজেনের মাঝখানে দূরত্বটা কমে যাচ্ছে অন্যান্য পরমাণুর আকারের বড় হলে তার তুলনায়। তাহলে কি হচ্ছে, ওভারল্যাপিং এই যে জোনটা, এই জোনের ওভারল্যাপিং অ্যামাউন্টটা বেশি হচ্ছে, ফলে বন্ডটা অনেক স্ট্রং। আবার দেখো, নাইট্রোজেনের এই যে পি অরবিটাল এরা কাছাকাছি থাকার জন্যই কিন্তু এই পি পাই এই যে বন্ডিংটা তৈরি করছে। তো এই সমস্ত কারণ, প্রথম তো কারণ আমরা বলবো আকার ছোট, অস্বাভাবিকভাবে। তড়িৎ ঋণাত্মকতা এই গ্রুপের অন্যান্য মৌলের থেকে সবচেয়ে বেশি, এটা বলবে। আর আয়নীকরণ এনথ্যালপি, নাইট্রোজেনের আয়নীকরণ এনথ্যালপি সবচেয়ে বেশি, আকারে ছোট একটা কারণ। 2 নম্বর হুন্সের রুল। তারপরে দেখো, যোজ্যতা কক্ষে কোনো ফাঁকা ডি অরবিটাল নেই, 2d কিন্তু হয় না। আমরা 2s লিখলাম, 2p লিখলাম, 2s এ 2 ইলেকট্রন, 2p 3 ইলেকট্রন। এটা নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p 3। 2d বলে কিছু হয় না, অর্থাৎ এক্সপানশন অফ অক্টেট, অষ্টক প্রসারণ এর ক্ষেত্রে সম্ভব নয়। আর বহুবন্ধন তৈরি করতে এটা সক্ষম। পিপি অরবিটাল দেখো আকারে ছোট হওয়ার কারণে যথেষ্ট ভালো একটা পিপাই বন্ডিং হচ্ছে, যেটা অন্যান্য পরমাণুগুলো এত ভালো পারে না। এটাই হলো মূল নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণের কারণ। এরপর আমরা কিছু অস্বাভাবিক যে প্রপার্টিজ, সত্যি যে এই কারণগুলোর দ্বারাই কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো নাইট্রোজেনের বিভিন্ন যৌগ বা নাইট্রোজেনের, সেগুলো একটু আমরা আলোচনা করি। এবার দেখো, নাইট্রোজেন এর আকার ছোট হওয়ার জন্য কি কি প্রপার্টিজ হতে পারে। ধরো নাইট্রোজেন, এটা আমরা জানি যে 2 নম্বর পর্যায়ভুক্ত একটা মৌল। তো এর অন্যান্য মৌল অক্সিজেন আছে, কার্বন আছে, তাই না? তো এদেরও দেখো অ্যাকচুয়ালি 2p অরবিটাল আছে, এরও 2p অরবিটাল আছে। তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেন এদের তড়িৎ ঋণাত্মকতার খুব একটা তফাৎ নেই বা কার্বনের সাথে। তাহলে কি হয়, এই নাইট্রোজেন পরমাণুর এই 2p অরবিটাল সদৃশ্য শক্তি সম্পন্ন অক্সিজেনের বা কার্বনের এই 2p অরবিটালের সঙ্গে এরকম কি করতে পারে, বহু পি অরবিটাল এরকম পি পাই বন্ডিং তৈরি করতে পারে, যেটাকে আমরা বলি পাই অরবিটাল ওভারল্যাপ, এর জন্য পাই বন্ডিং। তো সেটা নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে সম্ভব, কিন্তু ফসফরাসের সঙ্গে কি অক্সিজেনের অতটা ভালো হবে? কারণ ফসফরাসের দেখো এটা 3p, এর পি অরবিটালটা হবে 3p আর এর হবে 2p, কাজে এরা সদৃশ্য শক্তি নামে। বা আর্সেনিকের ক্ষেত্রে এটা হবে 4p। তো 4pর সঙ্গে অক্সিজেনের যে যদি অরবিটাল হয় ওভারল্যাপিং, সেটা শক্তিগত দিক থেকে কিন্তু ফেভারেবল নয় 4pর সাথে 2p। সেই কারণে এর অক্সাইড বা কার্বনের সঙ্গে যুক্ত হওয়া নাইট্রোজেনের অস্বাভাবিকভাবে বহু বন্ধন তৈরি করা সম্ভব, যেটা অন্যান্য এই গ্রুপেরই মৌলগুলো পারে না। অর্থাৎ
এর ক্ষেত্রে কার্যকরী একটা পিপি অভিলেপন ঘটতে পারে। এটা একটা পয়েন্ট। এখন এই বহুবন্ধন গঠন করতে পারলে সেটা ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে নাইট্রোজেনের মধ্যে একটা ট্রিপল বন্ড গঠন সম্ভব হয়েছে। কিন্তু তোমরা কি ফসফরাসের সঙ্গে ফসফরাসের ট্রিপল বন্ড দেখবে? কখনোই দেখবে না, এটা সম্ভব নয়। কারণ ওই যে বললাম, এফেক্টিভ ওভারল্যাপিং পি এর সাথে পি এর সম্ভব হবে না, যেহেতু আকার। আবার আর্সেনিকের ক্ষেত্রে আকার তো আরো বেড়ে যাচ্ছে, তাহলে এর ক্ষেত্রে আরো সম্ভব নয়। আর্সেনিকের সাথে আর্সেনিক বা ফসফরাসের সাথে ফসফরাস, এগুলো শুধুমাত্র এক বন্ধন দ্বারা যুক্ত। কাজে এদের অ্যাটমিসিটি, এই নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি বলি, নাইট্রোজেনের ক্ষেত্রে আসলে এটা দ্বিপরমাণু অণু, কাজে অ্যাটমিসিটি হচ্ছে 2। আবার ফসফরাস এরকম চতুস্থলকের 4টে শীর্ষে যেরকম যুক্ত হয়, অর্থাৎ 4টে পি পরমাণু দিয়ে তৈরি হচ্ছে একটা P4 অণু। তাহলে ফসফরাসের ক্ষেত্রে এক বন্ধন দ্বারা যুক্ত, কিন্তু এর অণুতে 4টি পি যুক্ত থাকে, সেই জন্য এর পারমাণবিকতা আমরা বলবো 4। ঠিক আছে। ঠিক একইভাবে আর্সেনিক বা অ্যান্টিমনি, এদের ক্ষেত্রেও কিন্তু AS4 SB4 এইরকম কঠিন অবস্থায় আসলে এরকম বন্ধন সম্ভব হয়। এবং এদের যথেষ্ট, যেহেতু অ্যাটমিক ওয়েটটা বেড়ে যাচ্ছে, আর্সেনিকের ফসফরাস থেকে আর্সেনিকের বেশি, আর্সেনিকের থেকে অ্যান্টিমনি, ফলে মলিকুলার ওয়েটটাও বাড়ছে, এবং এই কারণে ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন বাড়ছে। সেই জন্য সাধারণ উষ্ণতায় এরা কিন্তু নাইট্রোজেন গ্যাসে হলেও ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এরা হচ্ছে কিন্তু কঠিন, এটা মনে রাখবো। তার কারণ এদের ফোর্সেস অফ ইন্টারাকশন, একটা নাইট্রোজেনের অণুর সাথে আর একটা অণুর যা ফোর্সেস অফ ইন্টারাকশন, আর্সেনিকের ক্ষেত্রে সেটা অনেক বহুগুণ বেড়ে যাচ্ছে, যেহেতু S4 মলিকুলার ওয়েট বাড়লে ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন বা ভ্যান ডার ওয়ালের যে আকর্ষণী বল দুর্বল হলেও সেইটা বাড়তে থাকে মাত্রাটা। এটা একটা কারণ কেন তারা সাধারণ উষ্ণতায় কঠিন। এরপর আমরা আলোচনা করব ক্যাটিনেশন ধর্ম। দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে যদি ক্যাটিনেশন হয় আর কি, তাহলে কি হবে? এন সিঙ্গেল বন্ড এন, এইভাবে তো ক্যাটিনেট করা যদি সম্ভব হতো, এরকম হতো। তো এখানে লক্ষ্য করো, নাইট্রোজেনের যে লোন পেয়ার, এই লোন পেয়ারের মধ্যে কি আছে? রিপালশন স্ট্রং, এবং আকার যদি ছোট হয় তাহলে কি হবে? আকার ছোট হলে এই এদের মধ্যে যে রিপালশন, ইলেকট্রন ডেনসিটির মধ্যে রিপালশনটা ম্যাক্সিমাম, তাহলে বন্ডটা কি আছে? সহজেই ভেঙে যাবে। তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে উইকার বন্ড কম্পেয়ার টু ফসফরাসের ক্ষেত্রে এটা যথেষ্ট স্ট্রং, কারণ এদের পিপি দূরত্ব বেড়ে যাওয়ার জন্য এর ইলেকট্রন ডেনসিটি এই দুটো ইলেকট্রন ডেনসিটির মধ্যে কি হচ্ছে? এর ইলেকট্রন ডেনসিটি যথেষ্ট কমে যাচ্ছে, আর দূরত্ব থাকার জন্য এদের ক্ষেত্রে মিনিমাম রিপালশন হচ্ছে। সেই জন্য ফসফরাস এর ক্যাটিনেশন ধর্ম যথেষ্ট বেশি। ঠিক একই কারণে আর্সেনিক এও অনেক বেশি ভালো ক্যাটিনেট করতে পারে। অর্থাৎ এই এলিমেন্টগুলোর মধ্যে, গ্রুপ 15 এলিমেন্টগুলোর মধ্যে একমাত্র অস্বাভাবিকভাবে নাইট্রোজেন এর ক্যাটিনেট করার প্রবণতা যথেষ্ট কম। তার কারণ এরা স্থিতিশীল ট্রিপল বন্ড তৈরি করতে পারে, স্থিতিশীল একটা কি তৈরি করতে, ট্রিপল বন্ড তৈরি করতে পারে। সেই জন্য ক্যাটিনেট করে এক বন্ধন অপেক্ষা এই ত্রিবন্ধন তৈরি করা এদের পক্ষে অনেকটা ফেভারেবল হয়, এনার্জেটিক্যালি ফেভারেবল হয়, সেই জন্য ক্যাটিনেট করতে চায় না। নেক্সট আলোচনা করব আমরা এদের কোভ্যালেন্সি নিয়ে। এখন নাইট্রোজেন আকারে ছোট, আর যেহেতু এটা 2 নম্বর পর্যায়ভুক্ত, পিরিয়ড নাম্বার 2 এর অন্তর্ভুক্ত, সেই জন্য এর পক্ষে অক্টেট এক্সপানশন সম্ভব নয়। সেই জন্য এর সর্বাধিক আউটার মোস্ট অরবিটালে 8টি ইলেকট্রন ধারণ করা সম্ভব, অর্থাৎ এর
সমযোজ্যতা 4 হবে। কিন্তু এই গ্রুপে এই নাইট্রোজেন ছাড়া ফসফরাস বা আর্সেনিক বা অ্যান্টিমনি এদের কিন্তু কি আছে 3d অরবিটাল, এর ক্ষেত্রে 4d অরবিটাল থাকার কারণে এরা কি করতে পারে, এদের সর্বাধিক সমযোজ্যতা 5 বা 6 পর্যন্ত দেখাতে পারে। ঠিক আছে, কাজেই নাইট্রোজেনের এক্সেপশনালি সর্বাধিক সমযোজ্যতা হচ্ছে 4, যেটা অন্যান্য এলিমেন্টের জন্য এই গ্রুপেই সেটা 6 পর্যন্ত হতে পারে। নেক্সট আমরা বলবো ডি পাই পি পাই বন্ডিং, ডি পাই পি পাই বহুবন্ধন গঠনের প্রবণতা। দেখো ডি পাই পি পাই ব্যাক বন্ডিং কাদের ক্ষেত্রে সম্ভব? আর সিম্পলি দেখো, আমি যদি ফসফরাস এলিমেন্টের কথা ভাবি, ফসফরাস এলিমেন্টে কি আছে না, ফসফরাস এলিমেন্টে 3d অরবিটাল আছে। ধরে নাও এটা একটা ডি এক্স ওয়াই অরবিটাল, তো ডি এক্স ওয়াই অরবিটালের এরকম কি থাকে, 4টে লোব আছে। তো এখন এর সাথে আমি যদি ফসফরাসের ক্ষেত্রে বলি, ফসফরাসের কি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনের পি অরবিটাল আছে। তো এদের দূরত্ব যদি মোটামুটি ওভারল্যাপিং জোনের মধ্যে থাকে, ওভারল্যাপিং এর জন্য ফেভার করে, তাহলে দেখো ডি অরবিটাল পি অরবিটালের মধ্যে একটা কি হচ্ছে, বন্ডিং হচ্ছে। এইটাই হলো ডি পাই পি পাই বন্ডিং। তো নাইট্রোজেন পরমাণু অস্বাভাবিকভাবে এর কোনো কিন্তু কি নেই, ডি অরবিটালই তো নেই, এটা নেই, তাহলে অবভিয়াসলি এটা হওয়ার কোনো গঠন হওয়ার কোনো সম্ভব নয়। সে কারণেই R3P, হ্যাঁ সে কারণেই R3PO নাইট্রোজেন গঠন করতে পারে না, অর্থাৎ R3N ডাবল বন্ড O এই রকম কোনো যৌগ গঠন সম্ভব নয়। এই যৌগে এখানে ডি পাই পি পাই বন্ডিং আছে, যেটা সম্ভব এর ক্ষেত্রে নয়। নেক্সট আমরা করব, আচ্ছা আবার দেখো নাইট্রোজেনের কিন্তু ধাতব ধর্মিতা যদি বলি, এটা এই গ্রুপের সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে কম এই গ্রুপের ক্ষেত্রে, কিন্তু অধাতব ধর্মিতা নাইট্রোজেনের সবচেয়ে বেশি, কারণ এর উচ্চ তড়িৎ ঋণাত্মকতা এবং আকার ছোট হওয়ার কারণে এ সবচেয়ে বেশি অধাতব ধর্মী কম্পেয়ার টু ফসফরাস, কম্পেয়ার টু আর্সেনিক। এই এবার দেখি এর যে হাইড্রাইড NH3, এই হাইড্রাইড গঠন করার যে প্রবণতা। দেখো নাইট্রোজেনের যে হাইড্রাইড এটা যথেষ্ট স্থিতিশীল একটা যৌগ। অন্যান্য মৌলগুলি যে হাইড্রাইড গঠনের যে প্রবণতা সেটা যথেষ্ট কম, কারণ এই যৌগগুলো এর তুলনায় অনেক কম স্থিতিশীল। এখন উচ্চ তড়িৎ ঋণাত্মকতার কারণে কি হয় না, NH3 এই অণুগুলোর মধ্যে না একটা স্ট্রং ফোর্সেস অফ ইন্টারাকশন, যেটাকে আমরা বলি H বন্ডিং, মানে ভ্যান্ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন ছাড়াও এটা পাওয়া যায়। এর ফলে কি হয়, এরা যথেষ্ট এই হাইড্রাইডগুলো যথেষ্ট সংযোজিত অবস্থায় থাকে, অর্থাৎ স্থিতিশীলতা লাভ করে, এবং এদের এ কারণেই স্ফুটনাঙ্কও যথেষ্ট বেশি হয়। আর আরেকটা কথা বলি, নাইট্রোজেনের এই ছোট আকার আর ইলেকট্রন ডোনেট করার প্রবণতা এই কারণে যথেষ্ট বেশি হয়। সে কারণে এই নাইট্রোজেনের যে হাইড্রাইড অ্যামোনিয়া এ সবচেয়ে বেশি ক্ষারীয়। এবার চলে আসি অক্সাইড গঠন। অক্সাইড দেখো নাইট্রোজেনের +1 থেকে +5 সব রকম অক্সাইড তুমি পাবে, N2O, NO, N2O3, NO2, N2O5। কিন্তু অস্বাভাবিকভাবে এই নাইট্রোজেন এতগুলো অক্সাইড দেয়, তার কারণ এর জারণ সংখ্যা +1 থেকে +5 কন্টেনিং 0 হতে পারে। কিন্তু ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আমরা দেখেছি যে এদের নর্মালি জারণ সংখ্যা খুবই কম হয়। কত হয় না, জারণ সংখ্যা নর্মালি এরা +3 বা +5 দেখাতে পারে। কাজেই এত বহু সংখ্যক অক্সাইড গঠন একমাত্র নাইট্রোজেনের ক্ষেত্রেই সম্ভব। ঠিক আছে, আবার দেখো ট্রাই হ্যালাইড গঠনের ক্ষেত্রে দেখো যদি আমরা বলি NCl3 বা NF3, এইগুলো যথেষ্ট স্থিতিশীল যৌগ। অন্যান্য এই যে PCl3 বলো বা PF3 বলো, এরা কিন্তু এতটা স্থিতিশীল নয়, এরা যথেষ্ট দুস্থিত এবং বিস্ফোরক যৌগ। ঠিক আছে, তাহলে এই নাইট্রোজেনের এই আকার ছোট হওয়ার কারণেই এদের সঙ্গে কিন্তু বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হয়, 2p2p বন্ডিং হয়, যেমন এর সাথে F এর।
আর এন এর সাথে সিএল এর 2p 3p বন্ডিং হয়, এগুলো যথেষ্ট স্ট্রং এবং ঋণাত্মকতার পার্থক্যও কম হয়। সে কারণে এই বন্ডিংগুলো স্ট্রং হয় এবং যথেষ্ট স্থিতিশীল হ্যালাইড যৌগ গঠন করে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।